বিছনাকান্দি সিলেট শহর থেকে বেশ খানিক পথ দূরে প্রকৃতির আপন লীলা খেলায় মেতে আছে অপার সৌন্দর্যের জলপাথরের ভূমি বিছনাকান্দি, যা সিলেটের গোয়েনঘাট উপজেলায় অবস্থিত। বিছনাকান্দির এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাথর আর পাথর, মনে হবে যেন একটি পাথরের বিছানা। এই এক অপূর্ব সৌন্দর্য। সারা রাত না ঘুমিয়ে এই সৌন্দর্য দেখে নিমেষেই ক্লান্তি দূর হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের টাইমটা খুব এনজয় করছি। বাংলাদেশ গভর্নমেন্ট যেন ট্যুরিজমটাকে আরো একটু সুন্দর করার চিন্তা ভাবনা করে এবং আরো গোছানোভাবে যেন করতে পারে, যথেষ্ট গোছানো এবং আরো সুন্দর করে যেন আমাদের মতো ট্যুরিস্টদের জন্য সহযোগিতা করতে পারে বলে আমরা কামনা করি। আমরা আসছি চিটাগং থেকে, আবার আমার কিছু ফ্রেন্ড আছে সিলেটেই থাকে, সো মোটামুটি সবাই একসাথে আসছি। আর অ্যাবাউট ফিলিংস, জায়গাটা বেশ ভালো। আর এখানে পানির স্রোত, পানিটা অনেক ঠান্ডা, পানিটা অনেক পরিষ্কার পাথর থাকার কারণে, তো আসলে খুবই ভালো লাগছে। মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানিতে পা ফেলে মনে হবে পৃথিবীর সব শান্তি এখানে। শুকনো মৌসুমে বিছনাকান্দির আসল সৌন্দর্য চোখে পড়ে না। বর্ষাকালে পানির ঢল জায়গাটিকে মায়াময় বানিয়ে তোলে। স্বচ্ছ শীতল পানির তলদেশে পাথরের পাশাপাশি নিজের শরীরেও লোম দেখা যাবে স্পষ্ট। এখানে মূলত প্রকৃতির যে বাংলাদেশ একটা প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, প্রাকৃতিক অপনীলাভূমির দেশ, তার একটি অন্যতম নিদর্শন। এখানে এসে আমরা দেখতে পেলাম বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সীমান্ত ঘেঁষে প্রাকৃতিক সৌন্দর্যটা। এই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি সুবিশাল উচ্চ পাহাড় এবং এখানে ঝর্ণার পানির যে একটা সংমিশ্রণ, অপার সৌন্দর্যের নীলাভূমি আর প্রকৃতির যে একটা আসল রূপ সেখানে ফুটে উঠেছে। এখানে ইন্ডিয়া থেকে যে পানি আসতেছে, পাথরছোঁয়া বা পাথর দেওয়া যে পানি, এটা অনেক স্বচ্ছ এবং ঠান্ডা। সেখানে গোসল করলে আমাদের যে ভ্রমণের একটা ক্লান্তি, সেটা নিমিষে দূর হয়ে যায়। এবং দীর্ঘ সময় জলপাথরের বিছানায় শুয়ে বসে ছবি তুলতে তুলতে আর গোসল করতে করতে সময়ের হিসেব হারিয়ে ফেলবেন। বিছনাকান্দির সৌন্দর্য অসাধারণ। দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত শুধু পাথর আর পাহাড়। দূর থেকে দেখলে মনে হয় আকাশ আর মেঘের সাথে পাহাড়ের দলগুলো মিশে আছে। যতই কাছে যায় পাহাড়গুলোর ততই আকাশ থেকে যেন দূরে যেতে থাকে। আর পাহাড়ের গায়ে বেপরোয়া সাদা মেঘের দলগুলো যেন আঠার মতো লেগে থাকে। এখানে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছি। জায়গাটা খুবই ওয়াও, অনেক সুন্দর, পানিগুলো খুব মজার, পাথরগুলো খুব সুন্দর, অনেক স্রোত, অনেক মানুষ আসছে। প্রকৃতি যে সৌন্দর্য আমাদের অনেক মুগ্ধ করে, আর আমরা এই সৌন্দর্য দেখতে আমরা বারবার আসি। এত সুন্দর প্রকৃতি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। সবাইকে বলবো সবাই যেন এসে ফ্যামিলি নিয়ে এসে উপভোগ করে যায়। পাথর, পানি, পাহাড় আর মেঘ নিয়েই যেন বিছনাকান্দি। এখানে যাওয়ার পর যে কথাটি সর্বপ্রথম মনে হবে তা হলো প্রশান্তি। এই প্রশান্তিটুকু নিমেষেই ভুলিয়ে দেয় প্রতিদিনকার শত গ্লানি। প্রকৃতির সৌন্দর্যের কাছে যেন হার মানতেই হয় নাগরিক সভ্যতাকে। আর এই চরম সত্যটুকু উপলব্ধি করতে হলে আপনাকে চলে যেতে হবে বিছনাকান্দিতে। স্বচ্ছ নীলজল এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমি আসার পর থেকে মনে করেন আমার এই পরিবেশ দেখে অত্যন্ত ভালো লাগতেছে। তাই আমি সবাইকে বলবো আপনারা আসুন, ঘুরে যান, আপনাদের মন মাইন্ড সবকিছু ভালো হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে। এটা উপভোগ করার জন্য অত্যন্ত ভালো একটি জায়গা। এই যে নীলজলটা অনেকটা স্বচ্ছ, অনেকটা ভালো লাগার মতো একটা পরিবেশ। বিছনাকান্দি, লক্ষণ ছাড়া, পান্থমাই এই তিনটি জায়গা ঘুরিয়ে আনতে নৌকার খরচ পড়বে ক্ষেত্র বিশেষে প্রায় 1100 থেকে 1500 টাকা। তিনটি জায়গা মোটামুটিভাবে ঘুরে হাদারপাড় ফিরে আসতে সময় লাগবে প্রায় 5 ঘন্টা। কখন যাবেন? সিলেট নগরীর সৌন্দর্যটা আসলে বর্ষাকালে বেশি উপভোগ করা যায়।
আর তাছাড়া বর্ষার সময়ে বিছনাকান্দি পূর্ণ যৌবন ফিরে পায়। এশিয়ার সর্ববৃহৎ গ্রাম বানিয়াচং। ইতিহাস ও ঐতিহ্যগত দিক থেকে গ্রামটি সুপ্রাচীন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বহু জ্ঞানীগুণীদের গৌরবোজ্জ্বল ভূমিকা ঐতিহাসিকভাবে স্বীকৃত। আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে বানিয়াচং রাজ্যের প্রতিষ্ঠা হয়েছে বলে ঐতিহাসিকগণ মনে করেন। পল্লীরাজ বা মহাগ্রাম বানিয়াচং হবিগঞ্জ জেলা শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং কিশোরগঞ্জ সীমান্ত থেকে 12 কিলোমিটার পূর্বে অবস্থিত। উত্তরে সুনামগঞ্জ জেলার দিরাই, শাল্লা ও হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ, দক্ষিণে হবিগঞ্জ সদর ও দক্ষিণ পশ্চিমে লাখাই, পূর্বে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ ও বাহুবল ও পশ্চিমে কিশোরগঞ্জ জেলার ইটনা ও মিঠামইন উপজেলা। বানিয়াচং গ্রামের দুপাশে খাল, বিল, হাওরে পরিবেষ্টিত। মহাগ্রাম বানিয়াচং এর আয়তন বর্তমানে দৈর্ঘ্যে প্রায় 6.5 কিলোমিটার এবং প্রস্থে প্রায় 4.5 কিলোমিটার। গ্রামের চতুর্দিকে পরিবেষ্টিত গড়ের খাল নামে পরিচিত একটি খাল এখনও যার নিদর্শন রয়েছে। গ্রামের চতুর্দিকে রয়েছে সড়কপথ। গ্রামের ভেতরে রয়েছে শতাধিক কাঁচা পাকা রাস্তা। এই মহাগ্রামটিকে 4টি ইউনিয়ন পরিষদ দ্বারা ভাগ করা হয়েছে। মহাগ্রাম বানিয়াচংয়ের জনসংখ্যা প্রায় 1,70,000। পল্লীরাজে শিক্ষার হার প্রায় 60%। এখানে সনাতন ধর্মাবলম্বী লোকদের মধ্যে ব্রাহ্মণ থেকে চণ্ডাল পর্যন্ত সকল বর্ণ বা গোত্রের লোক বসবাস করে বিধায় একে নবসোনার দেশ বলা হয়ে থাকে। ঐতিহাসিক সাগর দিঘি বা কমলা রানীর দিঘির নাম শুনেননি এমন লোকের সংখ্যা বাংলাদেশে খুব কমই আছেন। এর আয়তন প্রায় 65 একর। বানিয়াচং রাজধানীর প্রতিষ্ঠাতা কেশব মিশ্রের অধস্তন পুরুষ রাজা পদ্মনাভ এই বিশাল দিঘি খনন করান। প্রজাদের জলতেষ্টা নিবারণের লক্ষ্যে এই দিঘি খনন করা হয়। বানিয়াচংয়ের নামকরণ নিয়ে বিভিন্ন লেখকগণ বিভিন্নভাবে তাদের লেখনী শৈলীর মাধ্যমে উপস্থাপন করেছেন। শ্রী অনাদিচরণ বিশ্বাস তার বানিয়াচং কাহিনী গ্রন্থে লিখেছেন, বিনায়ে জং থেকে বানিয়াচং গ্রামের উৎপত্তি। জনশ্রুতি ও কিংবদন্তিতে আমরা যা পাই তা হল, এককালে বানিয়াচং গ্রাম অঞ্চলটি পুটিয়া বিল নামক বিরাট জলাশয়ে নিমগ্ন ছিল। কথিত আছে যে জনৈক ব্রাহ্মণ বণিক বাণিজ্য উপলক্ষে নৌকা বোঝাই করে এতদ অঞ্চলে বাণিজ্য উপকরণ নিয়ে আসেন। নৌকার মূল চালক ছিল একজন চঙ্গ, অর্থাৎ চণ্ডাল বা নমশূদ্র। দৈবাদেশে তিনি কালী পূজা শেষে একটি উঁচু মাটির ঢিবির উপরে কালীমূর্তি রেখে যান এবং বণিক বা বানিয়া এবং চণ্ডাল বা চঙ্গ নামের সমন্বয়ে এর নামকরণ করা হয় বানিয়াচঙ্গ বা বানিয়াচং। আবার কারো কারো মতে পূর্বোক্ত পুটিয়া বিলে শিকারীগণ মাচাঙ্গ বেঁধে পাখি শিকার করত এবং পাখিগুলো অন্যত্র বিক্রয়ের ব্যবসা করত।
তাই বানিয়া অর্থ ব্যবসায়ী এবং শিকারীর চঙ্গ অর্থ চাঙ্গো বা মাছাঙ্গ। উভয় শব্দের সংমিশ্রণে বানিয়াচং শব্দের উৎপত্তি। সাংস্কৃতিক ঐতিহ্যের দিক থেকে বানিয়াচং সুপ্রাচীন কাল থেকে সমৃদ্ধ। মধ্যযুগের শাসনামলের বিখ্যাত কবি ও বাউল শিল্পী মনসুর বয়াতি বানিয়াচং পরগনার অধিবাসী বলে জানা যায়। ডক্টর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা যে অঞ্চলের লোকগাথা নিয়ে সমৃদ্ধ করেছেন, তার মধ্যে অধিকাংশ লোকসাহিত্যের অংশই তিনি বানিয়াচং থেকে সংগ্রহ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল সুরত জামাল ও অধুয়া সুন্দরীর প্রেম কাহিনী, রানী ভবানীর প্রেম কাহিনী, আলাল দুলালির কিচ্ছা, মদিনা সুন্দরীর প্রেম কাহিনী। এগুলো বানিয়াচংয়ের ইতিহাস ও ঐতিহ্য। সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে সাতছড়ি জাতীয় উদ্যান অবস্থিত। সাতছড়ি জাতীয় উদ্যান বাংলাদেশের একটি প্রাকৃতিক উদ্যান। 1974 খ্রিস্টাব্দের বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধন আইনের বলে 273 হেক্টর এলাকা নিয়ে 2005 খ্রিস্টাব্দে সাতছড়ি জাতীয় উদ্যান প্রতিষ্ঠা করা হয়। এই উদ্যানে 7টি পাহাড়ি ছড়া আছে, সেই থেকে এর নামকরণ সাতছড়ি। সাতছড়ির আগের নাম ছিল রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট। জাতীয় উদ্যানটি কয়েকটি চা বাগান, গ্রাম, শহর এবং চাষাবাদকৃত জমি দ্বারা নিবিড়ভাবে বেষ্টিত। সাতছড়ি উদ্যানের কাছাকাছি 9টি চা বাগান অবস্থিত। উদ্যানের পশ্চিম দিকে সাতছড়ি চা বাগান এবং পূর্ব দিকে চাকলাপুঞ্জি চা বাগান অবস্থিত। টেপরাপাড়া নামে একটি গ্রাম উদ্যানটির ভেতরে অবস্থিত, যেখানে 24টি আদিবাসী উপজাতি পরিবার বসবাস করে। এখনো যেভাবে আমাদের পাহাড়টা আছে আর বন বিভাগে যেভাবে রক্ষা করতেছে আমাদের নিয়ে, যখন ভারতবর্ষ ছিল তখন বিরাট বিরাট গাছ, 3 হাত 4 হাত 5 হাত বেড়ের গাছ ছিল। বাঘ, ভাল্লুক, শকুন, মানে জঙ্গলি, এসব হরিণ, মোরগ, মুরগি, এই সমস্ত জিনিস ছিল। এই বিরাট বিরাট বড় বড় গাছ আছে, গজারি 1 হাঁটা বসা, তারপর বড় 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 2 আর 3 হাত এরকম বেড়ের গাছ ছিল। এর মধ্যে বাঘ, ভাল্লুক, শকুন, পোকপাখালি বহুত থাকছে। জীববৈচিত্র্যের সমৃদ্ধ একটা বনাঞ্চল, সংরক্ষিত এই বনে অনেক প্রজাতির গাছপালা যেরকম রয়েছে সেরকম রয়েছে অসংখ্য প্রজাতির বন্যপ্রাণী। উল্লেখযোগ্য বন্যপ্রাণীর মধ্যে দেখা যায় মেছোবাঘ, সাপ, বানর, বেজি এবং অন্যান্য আরও বিভিন্ন জাতের সরীসৃপ প্রাণী। এদের সমাগম এবং বৃক্ষরাজির সমারোহে একটা সমৃদ্ধ একটা ইকো পার্ক, শহর থেকে খুব নিকটে একটা ইকো পার্ক। এটা আসলেই যোগাযোগ ব্যবস্থা এবং সত্যিকার অর্থেই সমৃদ্ধ করার জন্য আমাদের বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। আশপাশের 14টি গ্রামের মানুষ, বিশেষ করে চা বাগানের শ্রমিক ও বনের মধ্যে বসবাসকারীরা বিভিন্নভাবে বনজ সম্পদের উপর নির্ভরশীল। সাতছড়ি জাতীয় উদ্যানে রয়েছে 145 প্রজাতির গাছপালা ছাড়াও 197 প্রজাতির জীব, যার মধ্যে 149 প্রজাতির পাখি, 24 প্রজাতির স্তন্যপায়ী, 18 প্রজাতির সরীসৃপ এবং 6 প্রজাতির উভচর প্রাণী।
সাতছড়ি জাতীয় উদ্যানের উল্লুকগুলোর এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি এবং পোকামাকড়ের বিচিত্র ধরনের ঝিঁঝি শব্দ পর্যটকদের মধ্যে দারুণ আনন্দ দেয়। ঢাকা থেকে আসছি, এখানে খোলামেলা পরিবেশে ঘুরতে খুব ভালো লাগতেছে। আর পরিবেশটাও খুব সুন্দর, ঘোরার মতন ন্যাচারাল ভিউ আছে, ঘুরতে খুব ভালো লাগতেছে। ওইখানে এসে দেখলাম যে খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ, গাছপালা রয়েছে বিভিন্ন ধরনের, এগুলো দেখে আসলে খুবই ভালো লাগলো এবং মনটাও খুব ফ্রেশ হলো। কারণ পড়ালেখার পাশাপাশি এরকম একটা জায়গা ঘুরতে আসলে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। আমরা ঢাকা ইউনিভার্সিটির সমাজ কল্যাণ 10ম ব্যাচ থেকে আমরা এখানে এসেছি। আমি এখানে প্রথমবার আসলাম। কেউ এখানে এসে মনে করবে না যে তার দিনটা মাটি হয়ে গেল। আমি সবাইকে বলবো এখানে আসতে, ঘুরে দেখতে, অবশ্যই তারা উপভোগ করবে। খুবই সুন্দর, মানে আমি আমার এত জায়গায় ঘুরেছি, এমন প্রাকৃতিক সৌন্দর্য এখানে খুবই সুন্দর। 149 প্রজাতির পাখির মধ্যে ধনেশ, লালমাথা ড্রাগন এবং বিরল উদ্ভিদের মধ্যে বিষলতা, পিতরাজ, কানাই ডিঙ্গা, আগর ইত্যাদি উল্লেখযোগ্য। কিভাবে যাবেন? ঢাকার কমলাপুর থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল 6:40 ছেড়ে যায় আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেসওয়ে। দুপুর 2টায় প্রতিদিন ছাড়ে জয়ন্তিকা এক্সপ্রেস। বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত 10টায় ছাড়ে উপবন এক্সপ্রেস। চট্টগ্রাম থেকে সোমবার ছাড়া প্রতিদিন সকাল 8:15 যায় পাহাড়িকা এক্সপ্রেস। শনিবার ছাড়া প্রতিদিন রাত 9টায় উদয়ন এক্সপ্রেস। কোথায় থাকবেন? সাতছড়ি জাতীয় উদ্যানে থাকা বা খাওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই। চাইলে আপনি দলবদ্ধভাবে রাতে ক্যাম্প করে থাকতে পারবেন। তাছাড়া হবিগঞ্জ শহরে বিভিন্ন হোটেলে থাকতে পারেন। ভাড়া পড়বে 800 থেকে 2500 টাকা। এছাড়া থাকতে পারবেন বাহুবল উপজেলাতে অবস্থিত 5 তারকা রিসোর্ট প্যালেসে। ভাড়া 7000 থেকে 15000 টাকা।